তোমাদের ক্লাস শুরু হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে। তোমাদের আসন্ন যারা জিডি পরীক্ষা দিচ্ছ বা আর্মির পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই উপকারী হবে ভিডিওটি। তো নাম্বার সিস্টেমে আশা করি যে ক্লাসগুলো করানো হবে এগুলোই বারবার প্র্যাকটিস করলে তোমাদের এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখতে থাকো। পার্ট 1-এ তোমাদের আমি মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা এগুলো তোমাদের জানা দরকার। এগুলো কিন্তু অনেকবারই পরীক্ষায় তোমাদের এসছে যে মূলদ সংখ্যা কোনটি, অমূলদ সংখ্যা, এগুলো কিন্তু অনেক পরীক্ষায় তোমাদের বারবারই পড়ে। প্রথমে আমরা জানি যে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কোনগুলি। মূলদ সংখ্যা বলতে আমরা বুঝি যেগুলো সর্বদা PYQ আকারে প্রকাশ করা যায়, এবার যদি তোমরা কোশ্চেন করতে পারো PYQ আকারে প্রকাশ করা যায় সেগুলো তাহলে কোনগুলো হতে পারে? সেগুলো হতে পারে তোমাদের 2/3 হতে পারে তোমাদের 5 হতে পারে তোমাদের -2/3 হতে পারে তোমাদের 22/7 হতে পারে। এবার যদি বলো 22/7টা কেন লিখলাম, এটা হচ্ছে তোমাদের পায়ের যে মান সেটা কিন্তু 22/7। এরকম টাইপের আমরা যে কোনো সংখ্যা যেগুলো আমরা PYQ আকারে প্রকাশ করব সবগুলোই কিন্তু তোমাদের মূলদ সংখ্যা। এবার আসি আমরা অমূলদ সংখ্যা। এবার আমরা আসি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলি? যেগুলো PYQ আকারে প্রকাশ করা যায় না, যেমন পাই কিন্তু একটি অমূলদ সংখ্যা। এছাড়াও তোমাদের অমূলদ সংখ্যা যেগুলো √3, √5, √2, এবার √4 কিন্তু অমূলদ সংখ্যা নয়, কারণ √4 সমান আমরা জানি 2, তো 2 হচ্ছে একটি মূলদ সংখ্যা, তাহলে √4 হবে না। যেগুলো আমরা PYQ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলোই তোমাদের অমূলদ সংখ্যা। আর √4, যেহেতু √4-এর মান 2, তো 2 কিন্তু একটি মূলদ সংখ্যা, সুতরাং আমরা এদিকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কাদের বলে। পাই হলো কিন্তু অমূলদ সংখ্যা, আর পায়ের যে মান 22/7 এটা কিন্তু মূলদ সংখ্যা। যে 22/7 এটা কিন্তু পায়ের মান কিন্তু মূলদ সংখ্যা, আর যে পাই সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের দেবে। তো তোমরা যদি এরকম মান দেয়, পাই হয়তো দিল, জিজ্ঞাসা করলো যে পাই মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক পরীক্ষায় এসছে। এবার আসি পার্ট 2। পার্ট 2তে আমরা শিখব যে ফেজ ভ্যালু আর প্লেস ভ্যালু। এবার ফেজ ভ্যালু বলতে আমরা কি বুঝি? ফেজ ভ্যালু বলতে আমরা বুঝি যে প্রকৃত মান। কোনো একটি সংখ্যা দেওয়া থাকবে, 4-5টা সংখ্যা এরকম দেওয়া থাকবে, তার প্রকৃত সংখ্যা বা প্রকৃত মান কোনটি। আর প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। তো কোনো এখন তোমাদের একটা সংখ্যা দেওয়া থাকবে, তার তোমাদের নির্ণয় করতে হবে যে এর প্রকৃত মান কত বা স্থানীয় মান কত। এরকম দেওয়া থাকতে পারে, আবার এমনও দেওয়া থাকতে পারে যে প্রকৃত মান ও স্থানীয় মানের পার্থক্য কত। তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ আমরা দেখে নিই। এখানে উদাহরণস্বরূপ যদি আমরা এখানে যদি 5, 4, 3, 2, 1 লিখি, তো এরকম টাইপের যদি কোয়েশ্চেন দেওয়া থাকে, তো যদি বলা হয় যে 4-এর প্লেস ভ্যালু কত আর ফেজ ভ্যালু কত, তো সেক্ষেত্রে আমরা কি করব? এই যে 4, এই 4-এর আমরা প্লেস ভ্যালু আমাদের এখানে হয়ে যাবে স্থানীয় মান হয়ে যাবে 4000। 4-এর পরে যে কটা সংখ্যা থাকে সেগুলো শূন্য বসবে, তাহলে স্থানীয় মান কত? 4000। আর যদি প্রকৃত মান বলে তাহলে প্রকৃত মান হয়ে যাবে 4। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 4-এর যদি জিজ্ঞাসা করে যে এর প্লেস ভ্যালু কত, এর প্লেস ভ্যালু হয়ে যাবে 4000। 4-এর পর যে কটা শূন্য থাকবে, আর ফেজ ভ্যালু অর্থাৎ প্রকৃত মান হয়ে যাবে 4। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালুর মধ্যে পার্থক্য কী। দেওয়া থাকে যে 5, 7, 2, 3, 2। এবার যদি বলে যে এখানে দুটো ফেজ ভ্যালু এর পার্থক্য কত, দুটি ফেজ ভ্যালু যদি বলে,
তো সেক্ষেত্রে 2-এর ফেস ভ্যালু কত হয়ে যাবে? যদি 2-এর বলে 2-এর ফেস ভ্যালু কত হয়ে যাবে? 2। আর এর মানও 2, তাহলে 2-এর ফেস ভ্যালু তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? পার্থক্য যদি বলে 0। যাই হোক, এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। যে আর প্লেস ভ্যালু বলতে আমরা বুঝি স্থানীয় মান। স্থানীয় মান বলতে কেমন? 2-এর পর যে কটা সংখ্যা থাকবে সেগুলো এইভাবে তোমাদের হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিভিজিবিলিটি আমাদের পার্ট 3 আমাদের ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা। এবার ডিভিজিবিলিটি আমরা কীভাবে বার করবো, বিভাজ্যতা আমরা কীভাবে নির্ণয় করব? তো এবার আমাদের এর মধ্যে কিছু তোমাদের পার্ট আছে। 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, 9, 11। এই কটা মোটামুটি জানলেই হবে। এদের মধ্যে তোমাদের যে 7টা, এটা তোমাদের না জানলেও হবে। মোটামুটি পরীক্ষায় তোমাদের এই যে তোমাদের 5 আর 3 8 এই 8টা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের আসে। আসলে জিডির যে পরীক্ষা তোমাদের সামনে যে জিডি পরীক্ষা আছে, তো এর মধ্যে তোমাদের কোশ্চেন আসবে এটুকু আশা করি। এবার তোমাদের তাহলে 2 দ্বারা বিভাজ্য নির্ণয় করা যাক। 1 নম্বর পয়েন্ট, 2 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্য হতে গেলে কি নিয়ম হতে হবে? কাজ হবে 2 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করা। তো 2 দ্বারা বিভাজ্যতা হতে গেলে লাস্ট যে ডিজিট থাকবে সেই লাস্ট ডিজিটটা আমাদের 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তো এটা তোমরা মুখস্থ রাখবে, 2 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট ডিজিট। তো যদি বলে যে সেই সংখ্যাটা তোমরা 2 দ্বারা বিভাজ্য নির্ণয় করো, তাহলে আমাদের কী করতে হবে? লাস্ট যে ডিজিট সেটা আমাদের 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। তো 6 অবশ্যই 2 দ্বারা ভাগ যায়। তো এখানে কিন্তু এটা 2 দ্বারা বিভাজ্য, সহজে আমরা বুঝতে পারলাম। এবার আসি, 3টা পরে করছি, আগে যেগুলো একই টাইপের, মানে একটা শিখলে আরেকটা তোমরা সহজেই বুঝতে পারবে, তার উপর তোমাদের যেগুলো আছে সেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এবার 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য হতে গেলে তোমাদের কি হতে হবে? 4 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট যে 2 ডিজিট সেটা তোমাদের 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এরকম যে কোনো টাইপের সংখ্যা তোমাদের দেওয়া থাকতে পারে, সেটা তোমাদের দেখে নিতে হবে যে সেই লাস্ট 2 ডিজিট তোমাদের 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তো আমরা এরকম একটা সংখ্যা দিয়ে দিই, 340। তো এরকম তোমাদের যেটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে এরকম সংখ্যা দিয়ে তোমাদের বলা হতে পারে যে এটি 4 দ্বারা বিভাজ্য কিনা। এরকম 4টে অপশন দেওয়া থাকবে, তো তার মধ্যে তোমাদের দেখে নিতে হবে যে কোনটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি জানতে পারছি যে লাস্ট 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে লাস্ট 2 ডিজিট আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো যে বিভাজ্য হচ্ছে কিনা। তো এখানে 4 15 60, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে লাস্ট 2 ডিজিট আমাদের মাথায় রাখতে হবে যে 2 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 1 ডিজিট, 4 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 2 ডিজিট। এবার আমাদের এর সঙ্গে আরেকটি তোমাদের যাবে, সেটি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। এবার 8 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের কোন নিয়ম মানতে হবে? লাস্ট 3 ডিজিট। লাস্ট 3 ডিজিট, তাহলে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 3 ডিজিট তোমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এর একটি উদাহরণ আমরা এখানে দেখে নেই, লাস্ট 3 ডিজিট কেমন টাইপের হতে পারে। যদি অপশানে দেওয়া থাকে 5 6 0 4 2, বা এখানে তোমাদের 3 2 যদি এখানে দেওয়া থাকে, তাহলে এখানে আমরা কি জানতে পেরেছি যে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 3 ডিজিট। তো লাস্ট 3 ডিজিট কোনটি? তাহলে এই তিনটে, এর মধ্যে এই সংখ্যার এই লাস্ট 3 ডিজিট আমাদের ভাগ করলে আমরা বুঝতে পারবো এটি 8 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটি 8 দ্বারা বিভাজ্য। তো তোমাদের কিন্তু এইভাবে তোমাদের 2 4 8 এটা কিন্তু এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তাহলে আবারও বলে দিচ্ছি, 2 দ্বারা বিভাজ্য হতে গেলে 2 দ্বারা লাস্ট 1 ডিজিট, 2 দ্বারা 4 দ্বারা কি হতে গেলে কি করতে হবে? লাস্ট 2 ডিজিট। আর
8 দ্বারা লাস্ট 3 ডিজিট। তো এইভাবে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সহজে তোমরা তাহলে বাকি যে অঙ্কগুলো সহজেই তোমরা করতে পারবে। এবার আমরা আসি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য করার নিয়ম আমরা কি করব? 3 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের দেখতে হবে সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা ভাগ যায় কিনা। তো তাহলে 3 দ্বারা বিভাজ্য বোঝার নিয়ম কি? যে সংখ্যাগুলো থাকবে সেগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে সংখ্যা দেওয়া থাকবে সেটি যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সেটা সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে একটা উদাহরণস্বরূপ আমরা দেখি, যদি এখানে এরকম কোশ্চেন দেওয়া থাকে 5 7 2 9 4, যদি এরকম তোমাদের কোশ্চেন দেওয়া থাকে, এইভাবে তোমাদের আরেকটা কথা বলবো, এইভাবে যোগ করতে আমরা সহজে বার করে নিতে পারবো, তাই না? 5 আর 2 7 আর 4 14, 14 আর 4 18 আর 9 27, 27 দিয়ে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 9, তাহলে সহজে বিভাজ্য হচ্ছে। কিন্তু আমরা এখানে আমাদের আরেকটা প্রসেস আছে যেটা তোমরা সহজে দ্রুত তোমরা নির্ণয় করতে পারবে। এগুলো তোমাদের এবার অপশান দেখে তোমাদের বাদ দিতে হবে। কেমন? 7 আর 2 9, 3 দ্বারা যাচ্ছে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। 9 তো 3 দ্বারা ভাগ যাচ্ছেই, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। এবার 5 আর 4 9, তো এটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেট এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এইভাবে কিন্তু তোমাদের অপশান থেকে তোমাদের বাদ দিয়ে নিতে হবে, বাদ দিয়ে দেখতে হবে যে তোমরা সেটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। ধরো এরকম দেওয়া থাকতে পারে 7 2 5 3 1 3 6, তাহলে এটা আমাদের যোগ করে হিসাব করতে একটু সময় লেগে যাবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, যে এরকমভাবে দুটো দুটো করে সংখ্যা বা 3টে 4টে করে সংখ্যা এরকম ডিজিট এক জায়গায় মানে যোগ করে বাদ দিতে হবে। তাহলে প্রথম ফার্স্ট আমরা কাজ দেখি, 3 6 6 3 9 বাদ দিলাম, 7 আর 2 9 বাদ দিলাম, 5 আর 3 8 আর 1 9। দেখো তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। এইভাবে কিন্তু আমাদের অপশান থেকে বাদ দিয়ে দেখতে হবে, তাহলে তো আমরা দ্রুত কিন্তু পরীক্ষার খাতায় আমরা বিভাজ্য যেগুলো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে 3-এর পরে এবার ধরি 6 যেটা আসছে, 6টা আলাদা করে তোমাদের নির্ণয় করার দরকার নেই। 3 × 2 2 দ্বারা বিভাজ্য হতে হবে বা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই দুটোর মধ্যেই কিন্তু কোনো যে অপশান দেওয়া থাকে সেখানে যদি বলে 6 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে সেটা আমাদের দেখে নিতে হবে 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য কিনা, কেন 6টা 3 এবং 2 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে এই দুটো অপশান দিকে দেখে নিতে হবে। তাহলে বাকি থাকলো কোনটা? 5। এবার 5 দ্বারা বিভাজ্য হতে গেলে সবসময় মাথায় রেখে দেবে শেষ সংখ্যা 0 অথবা 5 হতে হবে। এবার 9, আগেই বলেছিলাম 9, যদি 9টা ভেঙে নিতে হবে, 3 3 9, তাহলে 9টা 3 দ্বারাও বিভাজ্য যাবে আবার 9 দ্বারাও বিভাজ্য যাবে। তো এমন একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে বোঝাই, সেম উদাহরণ 7 2 5 3 1 3 6, তাহলে আমাদের কাজ কি হবে, জোর করে বাদ দিয়ে দেওয়া, 5 3 8 1 9। তো এরকমভাবেই কিন্তু তোমাদের 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এরকম তোমাদের এইভাবে তোমরা তোমাদের জোর করে বা দুটো তিনটে মিলে একসাথে করে তোমাদের বাদ দিয়ে নিতে হবে। যোগ করে কিন্তু তোমরা টোটাল সংখ্যাটা যোগ করে কিন্তু তোমরা 9 দ্বারা ভাগ করে দেখতে পারো। যেমন ধরো 7 আর 2 9 আর 5 14 আর 3 17 18 আর 3 21 আর 6 27, এখানে এরকম 27 আসছে, তো এটাও 9 দ্বারা ভাগ করলে 3 আসছে। তো যাই হোক, এরকমভাবে তোমরা দেখে নিতে পারো, যার ক্ষেত্রে যেমন তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেইভাবে তোমরা করতে পারো। তো এবার আসি 11 দ্বারা বিভাজ্য। এবার 11 দ্বারা বিভাজ্য বার করার নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্য হতে গেলে একটি বাদে
একটি বাদে একটি যোগ করতে হবে, যোগ করে দুটো সংখ্যা বিয়োগ করলে এটি শূন্য শূন্য বা 11 দ্বারা যদি ভাগ যায় তবেই সেটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য বার করার নিয়ম, একটি বাদে একটি যোগ করতে হবে। তাহলে 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম, একটি বাদে একটি যোগ করতে হবে। চলো আমরা একটা উদাহরণ দেখে আমরা বুঝে নেই যে কীভাবে আমরা সেটা করব। যদি পরীক্ষা খাতে এরকম দেওয়া থাকে যে 5, 8, 2, 4, তারপরে এখানে 5 দেওয়া থাকলো, তাহলে আমাদের কি করতে হবে? আগেই বলেছিলাম একটি বাদে একটি যোগ করতে হবে। তাহলে 5 আর 2 7, 5 12, আর তারপরে 8 আর 4 12, এই দুটো বিয়োগফল করতে হবে। বিয়োগফল করে যদি 0 বা 11 আসে তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার তোমাদের খাতায় তোমাদের করতে হবে। তো তোমরা খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। তো কিছু উদাহরণস্বরূপ তোমাদের আমি অঙ্কের দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে তোমরা সহজেই তোমরা বুঝতে পারবে এবং বাড়িতেও কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, তাহলে সহজে তোমাদের আয়ত্তে এসে যাবে। তো উদাহরণস্বরূপ আমরা কিছু দেখে নেই। তো এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, 5 4 3 5 4 3 2 স্টার 7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কি বসবে? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে আমরা কি তাহলে এগুলো যোগ করতে যাব না, তাহলে আমরা প্যাকেট করে আগে দেখে নিতে পারবো। 5 আর 9 এগুলো যোগ করলাম, তাহলে এটা 5 আর 4 9, এটা বাদ যাবে। 7 আর 2 9, এটাও বাদ যাবে। তাহলে 3 এর সঙ্গে কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? 3 এর সঙ্গে আমরা যোগ 6 করব, তাহলে 9 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের চিহ্নর এখানে 6 বসবে। দেখো কত সহজে, কত অল্প সময়ের মধ্যে তোমরা উত্তর বার করতে পারছো। এভাবেই কিন্তু তোমাদের উত্তর বার করতে হবে। এবার আসি দ্বিতীয় কোশ্চেনে। এখানে দেওয়া আছে 5 8 2 4 স্টার চিহ্ন সংখ্যাটিতে 11 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কি বসবে? তাহলে আমরা কি বলেছিলাম যে 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? একটি বাদে একটি যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দেখি। 5 আর 2 7, 7-এর পরে 0, তাহলে এটা 7 স্টার ধরলাম। আর 8 আর 4 12, তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে সেটি 11 দ্বারা বিভাজ্য হতে হবে? 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি? হয় একটি বাদে একটি যোগ করে 0 আসবে, অথবা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে সেটি 0 বা 11 হবে? 7-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে সেটি 7 5 12 - 12 0 আসছে। তাহলে এখানে স্টারের চিহ্ন এখানে কি আসবে? 5 আসবে। এভাবেই কিন্তু তোমাদের দ্রুত এভাবে তোমরা নির্ণয় করতে পারবে। পরের অঙ্ক দেখা যাক কি আছে। এখানে দেখো বলেছে এর মধ্যে কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? তো 99 দ্বারা বিভাজ্য, তাহলে এটা একটু কঠিন হয়ে গেল না? না, কোনো কঠিন না। এটা করতে গেলে তোমাদের 99কে ভেঙে নিতে হবে। তো আমরা জানি 9 11 99, তাহলে এভাবে আমাদের 99কে ভেঙে নিতে হবে। তাহলে এর মধ্যে যে সংখ্যাটি আছে, যে কোনো একটি সংখ্যা 9 এবং 11 দ্বারা বিভাজিত হবে। তাহলে আমরা প্রথমে কি করবে, আমাদের 2 2 করে প্যাকেট করে নিয়ে আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে দেখি যেটা 9 দ্বারা এর মধ্যে কোনটা বিভাজ্য হচ্ছে। বাদ যাচ্ছে 4 6 3 বাদ যাচ্ছে, 4 4 8 1 9, তাহলে এটা কিন্তু বিভাজ্য 9 দ্বারা। পরেরটা দেখে নেই। 2 4 2 6 3 9, 4 5 9, তাহলে এটাও বিভাজ্য। 5 3 8 1 9, 7 2 9, এটাও বিভাজ্য। 5 3 8, 7 2 9, 4 5 9, 4 3 7, তাহলে এটা বাদ যাচ্ছে, এটা 9 দ্বারা বিভাজ্য না। তাহলে এর মধ্যে এই তিনটির মধ্যে যে কোনো একটি 11 দ্বারা বিভাজ্য। এবার আমাদের কাজ হবে কি, যে একটি বাদে একটি দেখে নেওয়া 11 দ্বারা বিভাজ্য হবে কিনা। 5 আর 1 6, 6 আর 9 6 15, তাহলে 15 গেল। 7 আর 3 10, আর 2 11, তাহলে এটি বিভাজ্য না, এটি 9 দ্বারা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এবার গেল এই দুটোর মধ্যে দেখে নিতে হবে। 4 আর 1 5, 5 আর 4 9, তাহলে হচ্ছে 3 আর 1 4, 4 আর 5 9, তাহলে এটি সহজে বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের আর দেখার দরকার নেই, এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর, যেটি 9 ও 11 উভয় দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। লেখা আছে দেখো 7 5 স্টার 7 5
সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে এ স্টারের মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে। খুবই সহজ, কিন্তু তোমাদের আমি আগেই বলেছিলাম এরকম ক্ষেত্রে তোমরা প্যাকেট করে নিতে হবে। তাহলে 7 5 12 3 দ্বারা বিভাজ্য, 7 5 12 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে সহজে উত্তর বেরিয়ে যাচ্ছে। এখানে যদি আমরা তা যদি না করে যোগ করে দেখি মিলছে কিনা, 7 5 12 3 15, 15 আর 7 22 আর 5 27, তাহলে এখানে 3 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো তাহলে কীভাবে আমরা বিভাজ্যগুলো নির্ণয় করলাম। তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় এরকম টাইপের কোয়েশ্চেন আসবে, এগুলো তোমাদের এইভাবে সমাধান করতে হবে। এবার আমরা আসি যে এই যে ডিভিজিবিলিটি বিভাজ্যতার আরেকটি নিয়ম, এই টাইপের পরীক্ষায় কিন্তু বারবার এসছে তোমাদের। এখানে কিন্তু এরকম দেওয়া থাকবে 5 থেকে 200 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। তাহলে এবারে একটু কঠিন মনে হচ্ছে তো? কোনো কঠিন না, এটা আমরা আরও সহজেই নির্ণয় করতে পারবো। তো 5 থেকে 200-র মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, তো এগুলো নির্ণয় করতে গেলে খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। দেখতে হয়তো মনে হচ্ছে কঠিন, কিন্তু এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। এর একটা সহজ তোমাদের ট্রিক আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যে 5 থেকে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, তাহলে আমাদের 9 দ্বারা 5কে বিভক্ত করতে হবে। এখানে কি বিভাজ্য যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এখানে 0 হবে। এবার আমাদের কাজ হবে 200কে 9 দ্বারা ভাগ করা। তাহলে 200কে 9 দ্বারা যে ভাগ করি, এখানে কত আসছে দেখো, 9 2 18, 9 2 18, তাহলে 22। তাহলে এই দুটো যদি আমরা পার্থক্য নির্ণয় করি তাহলে এখানে 22 হয়ে আসছে। তাহলে কতগুলি সংখ্যা হবে এখানে? 22টি সংখ্যা। তো এগুলোর কিন্তু বার করার নিয়ম কিন্তু এইভাবে তোমাদের বার করতে হবে। খুব সহজে তোমরা এগুলো বার করে নিতে পারবে। আর একটা অঙ্ক তোমরা দেখলে সহজ তোমাদের আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো বলেছে 12 থেকে 100 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা। তাহলে কি করতে হবে আমাদের? প্রথম সংখ্যাটি 5 দ্বারা মানে 5 দ্বারা ভাগ করতে হবে, দ্বিতীয় সংখ্যাটি 5 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে এদের মধ্যে পার্থক্য যেটি হবে সেটি কিন্তু এদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করি, 5কে 12 দ্বারা ভাগ করলে, 12কে 5 দ্বারা ভাগ করলে 5 2 10, তাহলে 2 হয়ে যাচ্ছে। আর 100কে 5 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 20। তাহলে এই 20 - 2 সমান হয়ে যাচ্ছে 18। এখানে কিন্তু তোমাদের 18 তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 12 থেকে 100 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যা যদি বলে যে অমুক সংখ্যা থেকে অমুক সংখ্যা পর্যন্ত এই সংখ্যা দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু এভাবেই তোমাদের নির্ণয় করে, এভাবে তোমাদের বিয়োগ করে তোমাদের দেখে নিতে হবে। তাহলে তোমরা সহজেই তোমরা এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। আসন্ন এসএসসি জিডির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি, তো তোমাদের অবশ্যই তোমাদের কাজে লেগে যাবে। আরও শর্টকাট ট্রিক্স এরকম অঙ্ক পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। পরবর্তী ক্লাসে তোমাদের আরও জানাবো যে নাম্বার সিস্টেমের যে ডিজিবেল আছে, ডিভিজিবেল, যেটা তোমাদের বিভাজ্য বলতে গেলে চলে, সেই তার বেসিক কনসেপ্ট তোমাদের জানাবো ডিভিজিবেলের। তো সেগুলো তোমরা পরবর্তী যে ক্লাস হবে সেগুলো তোমরা দেখতে পাবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে।